রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাজগঞ্জ অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমি রাজিয়া সুলতানা, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ। আজকে আমি তোমাদের জন্য হিসাব বিজ্ঞান একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে অব্যবসায়ী প্রতিষ্ঠানের আরও একটা বোর্ডের অঙ্ক নিয়ে হাজির হয়েছি। একটু খেয়াল করো, সকলের সামনে আশা করি খাতা কলম নিয়ে প্রস্তুত হয়েছে সকলেই, এবং বোর্ডের কোশ্চেন নিয়ে এজন্যই হাজির হয়েছি যে বোর্ডের কোশ্চেনগুলো সকলের কাছেই মোটামুটি আছে এবং সকল বইতেই মোটামুটি দেওয়া থাকে। একটু খেয়াল করো যে দিনাজপুর বোর্ড 2016 সালের অঙ্ক বা প্রশ্নটার আজকে সমাধান করার চেষ্টা করব। শুরুতেই প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে পড়ে নেই। রাজাপুর যুব সংঘের 2015 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরে প্রাপ্তি ও প্রদান হিসাব নিচে প্রদত্ত হলো। প্রাপ্তি পাশে দেওয়া আছে উদ্বৃত্ত 1/1/2015। শুরুতে আমরা ভালো করে খেয়াল রাখবো যে অঙ্কটা বা প্রশ্নটা কোন হিসাবকালের করতেছি। প্রশ্নটা ছিল 2015 সালের প্রশ্ন এবং 31 ডিসেম্বর সমাপ্ত বছরের। তো উদ্বৃত্ত দেওয়া আছে প্রাপ্তি পাশে 1/1/2015, অর্থাৎ নগদের উদ্বৃত্ত বা নগদ তহবিলের প্রারম্ভিক উদ্বৃত্ত দেওয়া আছে 3500 টাকা। চাঁদা 3 ক্যাটাগরিতে দেওয়া আছে। 2014 সালের আছে 2000 টাকা। 2015 সালের চাঁদা বাবদ দেওয়া আছে 35,500 টাকা। 2016 সালের চাঁদা বাবদ আদায় হয়েছে 1500 টাকা। টোটালি চাঁদা বাবদ আদায় হয়েছে 39,000 টাকা। তো এই 39,000 টাকার মধ্যে 2014 সালের চাঁদা আছে, 2015 সালের আছে, 2016 সালের চাঁদা দেওয়া আছে। আমরা অঙ্ক করব মূলত 2015 সালের। তারপরে দেওয়া আছে অনুদান প্রাপ্তি 15,000 টাকা। পানীয় বিক্রয় থেকে পাওয়া গেছে 35,000 টাকা। প্রবেশ ফি আছে 5,000 টাকা। পুরাতন খবরের কাগজ বিক্রয় করে পাওয়া গেছে 500 টাকা। টোটালি প্রাপ্তি পাশে আছে যোগফল হয়েছে 98,000। এবার প্রদান পাশে একটু দেখি। বেতন বাবদ 24,000 টাকা দেওয়া আছে। মণিহারি আছে 4,500। খাদ্য সামগ্রী ও পানীয় ক্রয় বাবদ আছে 21,500 টাকা। কর ও অভিকর বাবদ আছে 4,000 টাকা। আসবাবপত্র ক্রয় করা হয়েছে এই বছরে 28,000 টাকা। লাস্টে আরেকটা উদ্বৃত্ত দেওয়া আছে 31/12/2015 16,000 টাকা, অর্থাৎ নগদ তহবিলের সমাপনী ব্যালেন্সটা দেওয়া আছে 16,000 টাকা। এরপরে প্রাপ্তি প্রদান হিসাবের নিচে একটু আসি। 2015 সালের 1 জানুয়ারি তারিখে ক্লাবের অন্যান্য সম্পদ ও দায়ের পরিমাণ ছিল নিম্নরূপ: 3,000 টাকা, 15% বিনিয়োগ ছিল 40,000 টাকা এবং খাদ্য সামগ্রী ও পানীয় বাবদ প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল 8,500 টাকা। এইবার আসি অন্যান্য তথ্যাবলী বা সমন্বয়ে কী কী বিষয় বলা আছে। 1 নম্বরে বলছে বার্ষিক চাঁদার হার 100 টাকা করে 45 জন সদস্যের নিকট হতে এবছরে চাঁদা এখনও পাওয়া যায়নি। অর্থাৎ এই যে প্রাপ্তি প্রদান হিসাবের মধ্যে 2015 সালের যে চাঁদাটা দেওয়া আছে 35,500 টাকা, তো সেটা কিন্তু এবছরে পুরোপুরি আদায় হয়নি বা এবছরে চাঁদা পুরোপুরি আদায় হয়নি। এর মধ্যে বলছে যে 1 নম্বর সমন্বয় বলছে যে 45 জন সদস্যর কাছ থেকে 100 টাকা হারে চাঁদা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তার মানে হলো 2015 সালের চাঁদা বাবদ এখনও 100 টাকা করে 45 জনের চাঁদা বকেয়া আছে। 2 নম্বরে বলল বেতন বাবদ 3,000 টাকা এবং খাদ্য সামগ্রী ও পানীয় বাবদ 2,000 টাকা এখনও বকেয়া,
অর্থাৎ প্রদানসমূহের প্রদান পাশে যে 24,000 টাকা বেতন দেওয়া আছে এটা হলো নগদে বেতন প্রদান। এখন পর্যন্ত আরও 3,000 টাকা বেতন যেটা কর্মচারীদের প্রদান করা হয়নি, অর্থাৎ বকেয়া আছে। আর খাদ্য পানীয় সামগ্রী বাবদ 2,000 টাকা এখনও বকেয়া আছে, অর্থাৎ প্রদান করা হয়নি। এবার আসি 3 নম্বর সমন্বয়। 2015 সালের 1 জানুয়ারি তারিখে অব্যবহৃত মণিহারি দ্রব্যাদির পরিমাণ ছিল 1,500 টাকা এবং 31 ডিসেম্বর তারিখে অব্যবহৃত মণিহারি পরিমাণ ছিল 2,700 টাকা বা 2,700 টাকায় মূল্যায়ন করা হয়েছে। অধিকন্তু চলতি বছরে মণিহারি দ্রব্যাদি বাবদ 2,000 টাকা এখনও পরিশোধ করা হয়নি, অর্থাৎ মণিহারির একটা প্রারম্ভিক উদ্বৃত্ত আছে হলো 1,500 টাকা, মণিহারি হিসাবের অব্যবহৃত বা সমাপনী একটা উদ্বৃত্ত আছে 2,700 টাকা এবং চলতি বছরে মণিহারি বাবদ 2,000 টাকা এখনও পরিশোধ করা হয়নি। আর প্রাপ্তি প্রদান হিসাবের মধ্যে একটা মণিহারি বাবদ খরচ দেওয়া আছে বা প্রদান দেওয়া আছে 4,500 টাকা। এবার আসি 4 নম্বর সমন্বয়ে। 2015 সালের 31 ডিসেম্বর তারিখে খাদ্য সামগ্রী ও পানীয় মজুদ 6,500 টাকায় মূল্যায়ন করা হয়েছে, অর্থাৎ খাদ্য সামগ্রীর সমাপনী মজুদ হবে এটা। 15 সালের 31 ডিসেম্বর হিসাবকালের শেষে খাদ্য সামগ্রী মজুদ আছে মানেই হলো সমাপনী মজুদ। আরও একটা সমন্বয় দেখা যাচ্ছে, বার্ষিক কর ও অভিকরের পরিমাণ 4,000 টাকা। এই যে প্রাপ্তি প্রদান হিসেবে প্রদান পাশে কর ও অভিকর বাবদ 4,000 টাকা খরচ দেখানো আছে। তো এখানে সমন্বয় বলল বার্ষিক কর ও অভিকরের পরিমাণ 4,000 টাকা। তারপরে বলল প্রত্যেক বছর কর ও অভিকর পরবর্তী 31 মার্চ পর্যন্ত অগ্রিম পরিশোধ করা হয়। আচ্ছা, অগ্রিম পরিশোধ করলেও গড়ে বার্ষিক কর ও অভিকরের পরিমাণ 4,000 টাকায় হবে, এটাই বলা আছে। এবার আসি করণীয়তে। ক নম্বরে বলছে খাদ্য সামগ্রী ও পানীয় হতে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে নির্ণয় করো। খ নম্বরে বলছে 2015 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের আয় ব্যয় হিসাব প্রস্তুত করো। গ নম্বরে বলছে বছর শেষে ক্লাবের মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। তো আমি আবারও বলতেছি যে কোনো প্রশ্ন শুরুতেই খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে, খেয়াল করতে হবে অঙ্কে কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান নাম দেওয়া আছে কি না, কোনো হিসাব কালের কথা বলা আছে কি না। আচ্ছা, তারপরে প্রাপ্তি প্রদান হিসাবটা ভালোভাবে পড়তে হবে, তারপর প্রারম্ভিক কোনো উদ্বৃত্ত দেওয়া আছে কিনা সেগুলো ভালোভাবে খেয়াল করতে হবে এবং সমন্বয়ের যে বিষয়গুলো সেগুলো খুব মনোযোগ সহকারে পড়ে বুঝতে হবে। তারপরে করণীয়তে বা শর্তাবলীতে এরা কি কি চাইলো, ক নম্বরে কী চেয়েছে, খ নম্বরে কী চেয়েছে এবং গ নম্বর অপশনে কী চেয়েছে, এগুলো খুব ভালোভাবে বুঝে তারপরে আমাদের প্রশ্নের সমাধানে যেতে হবে। তো আমরা ক নম্বর পড়ে দেখলাম যে সেখানে খাদ্য সামগ্রী ও পানীয় বাবদ লাভ বা ক্ষতি হয়েছে কিনা সেটা নির্ণয় করতে বলছে। তাহলে ক নম্বর অপশনে চলে যাই। খাদ্য শিরোনাম দিয়ে নেই, খাদ্য সামগ্রী ও পানীয় বাবদ লাভ বা ক্ষতি নির্ণয়। এই ক্ষেত্রে আমাদের খুব ভালো করে প্রশ্নের প্রত্যেকটা অংশ ভালোভাবে খেয়াল করতে হবে। এই খাদ্য সামগ্রী ও পানীয় বাবদ কোথায় কোথায় ইনফরমেশনগুলো দেওয়া আছে খুব ভালো করে খেয়াল করে তারপরে আমাদের সমাধানে যেতে হবে। শুরুতে আমরা ছোট একটা ছক করে নিলাম। প্রশ্নে আবারও শুরু থেকে একটু দেখে নেই। প্রাপ্তি প্রদান হিসেবে প্রাপ্তি পাশে খাদ্য সামগ্রী ও পানীয় বিক্রয় আছে 35,000 টাকা। তো আমরা যদি কোনো লাভ বা ক্ষতি নির্ণয় করতে চাই
সেক্ষেত্রে যে আইটেমের লাভ ক্ষতি নির্ণয় করব সেখানে আমরা সেই বাবদ আয় থেকে যদি ব্যয়গুলো বাদ দিই তাহলে লাভ বা ক্ষতি বের হয়ে যাবে। তো এখানে খাদ্য সামগ্রী বাবদ লাভ বা ক্ষতি নির্ণয় করতে বলছে। তো শুরুতে একটু দেখে নেই খাদ্য সামগ্রী বাবদ আয় কত টাকা হয়েছিল, বিক্রয় করে কত টাকা আয় আসছিল। এখানে দেওয়া আছে প্রাপ্তি পাশে খাদ্য সামগ্রী ও পানীয় বিক্রয় ছিল 35,000 টাকা। শেষের কলামে লিখে নেই 35,000। এটা ছিল খাদ্য সামগ্রী ও পানীয় বিক্রয় থেকে আয়। এর থেকে ব্যয়গুলো বাদ দিলেই আমাদের লাভ বা ক্ষতি বের হয়ে যাবে। বাদ ব্যয়সমূহ। ক্ষেত্রে সমন্বয়ের আইটেম প্লাস প্রারম্ভিক যে কিছু তথ্য আছে সেখান থেকে আমরা খাদ্য সামগ্রী ও পানীয় বিক্রয়ের ব্যয়গুলো এবং সমাপনী মজুদ পণ্য যদি দেওয়া থাকে সেটা বাদ দিতে হবে। ব্যয় থেকে ব্যয়গুলো বাদ দেব, তার থেকে যদি সমাপনী বা কিছু বেঁচে থাকে খাদ্য সামগ্রী বাবদ সেটা মাইনাস করলেই লাভ বা ক্ষতি বের হয়ে যাবে। তো এবার আসি খাদ্য সামগ্রীর প্রারম্ভিক একটা মজুদ দেওয়া ছিল 8,500। লিখতে পারি প্রারম্ভিক খাদ্য সামগ্রী ও পানীয় ছিল হলো 8,500 টাকা। 8,500 টাকার ছিল। এবার আসি প্রাপ্তি প্রদান হিসেবে প্রদান পাশে খাদ্য সামগ্রী ও পানীয় ক্রয় বাবদ খরচ হয়েছে 21,500 টাকা। প্রারম্ভিক দেওয়া ছিল 8,500। এর থেকে আমরা এর সাথে যোগ করব, নতুন ক্রয় থাকলে সেটা যোগ করব। খাদ্য সামগ্রী ও পানীয় ক্রয় আচ্ছা, একটু খেয়াল করি সমন্বয়ের 4 নম্বর সমন্বয়টায় বলা ছিল খাদ্য সামগ্রীও মজুদ দেওয়া ছিল। আচ্ছা, আর একটু খেয়াল করি 2 নম্বর সমন্বয় একটু খেয়াল করে দেখি যে খাদ্য সামগ্রী ও পানীয় বাবদ 2,000 টাকা এখনও বকেয়া রয়েছে। অর্থাৎ নগদে খাদ্য সামগ্রী ও পানীয় ক্রয় করা হয়েছিল 21,500 টাকা এবং আরও 2,000 টাকা খাদ্য সামগ্রী ও পানীয় ক্রয় করা হয়েছে যেটার টাকা পরিশোধ করা হয় নাই এখনো। 21,500 টাকার খাদ্য সামগ্রী ছিল নগদে ক্রয়। এর সাথে যোগ করি বকেয়াও কিছু ছিল 2,000 টাকায়। শুধু বকেয়া লিখে দিতে পারি। তাহলে মোট ক্রয় ছিল 21,500 আরও 2,000, 23,500 টাকার মোট ক্রয় ছিল খাদ্য সামগ্রী ও পানীয় বাবদ। এবার প্রারম্ভিক খাদ্য সামগ্রী ও পানীয় হলো 8,500 আর ক্রয় ছিল মোট ক্রয় ছিল 23,500। তাহলে দুইটা প্রারম্ভিক এবং ক্রয় যোগ করলে আমাদের যোগফল আসে কত? 32,000 সম্ভবত 32,000 টাকা। তো যেহেতু কিছু খাদ্য সামগ্রী ও পানীয় বেঁচে ছিল বা বছর শেষে সমাপনী মজুদ হিসেবে ছিল, 4 নম্বর সমন্বয়ে দেখা যাচ্ছে 2015 সালের 31 ডিসেম্বর তারিখে খাদ্য সামগ্রী ও পানীয় মজুদ ছিল 6,500 টাকায় মূল্যায়ন করা হয়েছে। অর্থাৎ কিছু খাদ্য সামগ্রী ও পানীয় এখনো বেঁচে আছে বা সমাপনী আছে। তাহলে লিখতে পারি বাদ সমাপনী খাদ্য সামগ্রী ও পানীয়। যেটা বেঁচে আছে সেটা কিন্তু বিক্রি হয়নি এখনো। 6,500 সমাপনীটাকে আলাদা সরায় রাখতে হবে। তাহলে 32,000 থেকে 6,500 সমাপনী যদি বিয়োগ করি আমাদের বিয়োগফল আসে 25,500।
মূলত খাদ্য সামগ্রী ও পানীয় বাবদ মোট ব্যয়টাই ছিল 25,500 টাকা, আর বিক্রয় করছি আমরা 35,000 টাকায়। তাহলে 35,000 টাকা থেকে যদি বিক্রয় থেকে যদি মোট খরচটা বিয়োগ করি তাহলে লাভ বা ক্ষতি বের হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে বিক্রি করে টাকা পাওয়া গেছে বেশি এবং সেই বিক্রয়কৃত খাদ্য সামগ্রীর বাবদ খরচ হয়েছে কম। তাহলে এক্ষেত্রে আমাদের বোঝাই যাচ্ছে যে মোট লাভ হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের 35,000 থেকে 25,500 মাইনাস করলে থাকে 9,500। তাহলে দেখা গেল খাদ্য সামগ্রী ও পানীয় বিক্রয় করে লাভ হয়েছে। এখানে আমরা লাভ লিখে দিতে পারি, যেহেতু শিরোনামে আমাদের দেওয়াই আছে যে খাদ্য সামগ্রী ও পানীয় বাবদ লাভ বা ক্ষতি নির্ণয়। তাহলে আমাদের লাভ বের হলো 9,500। তাহলে ক নম্বর অপশন বা শর্তটা পূরণ হয়ে গেল। এবার আসি খ নম্বরে। খ নম্বরে চাইছে কি 2015 সালের 31 ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের আয় ব্যয় হিসাব প্রস্তুত করতে হবে। শুরুতে ছকটা টেনে নিই। খ নম্বর, প্রতিষ্ঠানের নাম দেওয়া ছিল রাজাপুর যুব সংঘ। আমরা যে ছকটা করতেছি বা যে সমাধানটা করতেছি তার নাম হলো আয় ব্যয় হিসাব। যেহেতু অঙ্কে আমাদের হিসাব কাল বা তারিখ দেওয়া আছে, অবশ্যই লিখে দিতে হবে। 2015 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। শুরুতে আয় ব্যয় হিসাবের ছকটা টেনে নেই। আয় ব্যয় হিসাবের দুটি পার্শ্ব আছে, ডেবিট এবং ক্রেডিট। ডেবিট পাশে ব্যয়সমূহ লিপিবদ্ধ করতে হবে, ক্রেডিট পাশে আসবে আয়সমূহ। আমরা জানি অব্যবসায়ী প্রতিষ্ঠানে আয় বিবরণীতে বা আয় ব্যয় হিসাবে মুনাফা জাতীয় আয় ব্যয়গুলোকে লিপিবদ্ধ করতে হবে। তো শুরুতেই আমরা আয় পাশে আসি। অব্যবসায়ী প্রতিষ্ঠানের সবথেকে বড় আয় হলো চাঁদা বাবদ যে আয়টা থাকে সেটাকে আগে লিপিবদ্ধ করি, চাঁদা। এখন খেয়াল করব প্রাপ্তি প্রদান হিসেবে চাঁদা বাবদ কত টাকা এবছরে পাওয়া গেছে এবং সমন্বয়ে কোনো বিষয় বলা আছে কিনা। তো প্রাপ্তি প্রদান হিসেবে দেখা যাচ্ছে যে 2014 সালের চাঁদা আছে 2,000 টাকা, 15 সালের আছে 35,500, 16 সালের আছে 1,500। টোটাল আয় হয়েছে আমাদের 15 সালে সে 39,000 টাকা। এই 39,000 টাকার মধ্যে কিন্তু বিগত বছরের কিছু চাঁদা আদায় হয়েছে এবং পরবর্তী বছরেরও কিছু চাঁদা আদায় হয়েছে চলতি বছরের সাথে। তো আমরা জানি যে আমাদেরকে অবশ্যই নির্দিষ্ট হিসাবকালের বা এই যে যেমন আমরা 2015 সালের অঙ্ক হিসাব নিকাশ করতেছি, এক্ষেত্রে এসে 15 সালের অংশটুকুই আমাকে অন্তর্ভুক্ত করতে হবে এবং 15 সালের যদি কোনো বকেয়া থাকে সেটাকে অন্তর্ভুক্ত করব। পূর্ববর্তী এবং পরবর্তী বছরের কোনো আয় এর মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না। অন্তর্ভুক্ত যদি করি তাহলে সঠিক ফলাফল বা নিট ফলাফল পাওয়া যাবে না। তো চাঁদা বাবদ 15 সালে আয় হয়েছে আমার
35,500। কিন্তু সমন্বয়ে একটা কথা বলছে, 1 নম্বর সমন্বয়ে বার্ষিক চাঁদার হার 100 টাকা করে 45 জন সদস্যের নিকট হতে এবছরের চাঁদা এখনও পাওয়া যায়নি। তার মানে প্রাপ্তি প্রদান হিসেবে 2015 সালের যে 35,500 টাকা চাঁদা দেওয়া আছে, এটা কিন্তু পুরোপুরি 2015 সালের চাঁদা বাবদ আয় নয়। এর মধ্যে আরও কিছু বাকি আছে বা বকেয়া আছে, যেটা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো আমরা জানি একটা নির্দিষ্ট হিসাবকালের আয় যে শুধু নগদেই অর্জিত হবে তা কিন্তু না। আয় যদি নগদে অর্জিত হয় সেটাকে আমরা ওই হিসাবকালের মধ্যে অন্তর্ভুক্ত করব। যদি কোনো আয় অর্জিত হয়েছে কিন্তু এখনও হাতে পাওয়া যায়নি বা নগদ পাওয়া যায়নি, সেটাকেও কিন্তু ওই নির্দিষ্ট হিসাবকালের আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ আয় যদি নগদে হয় সেটাও যেমন আয়, আয় যদি বকেয়া থাকে সেটাও কিন্তু আয় হিসেবে গণ্য করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যোগ করে দিব, যেহেতু একটাই আছে আমরা বিগত বা চলতি না লিখে সরাসরি বকেয়া চাঁদা লিখতে পারি। বকেয়া চাঁদা 45 জন সদস্য 100 টাকা করে, তাহলে আসে আমাদের 4,500। বোঝার সুবিধার জন্য ইচ্ছে করলে আমরা এইভাবে লিখে দিতে পারি, না লিখলেও সমস্যা নেই। তাহলে 35,500 নগদে পাওয়া গেছে, আরও কিছু চাঁদা আছে যেটা এখনও পাওয়া যায়নি 15 সালের 4500। তাহলে টোটালি 2015 সালের চাঁদা হবে 35,500 যোগ 4,500, টোটালে আসলো আমাদের 40,000। টোটালি চাঁদা আসলো আমাদের 40,000। মূলত এই 40,000 টাকায় 2015 সালের চাঁদা বাবদ আয়। এরপরে আরেকটু দেখি আয় পাশে আর কি আছে। অনুদান প্রাপ্তি আছে 15,000 টাকা। পূর্বের ক্লাসে আমি বলেছিলাম যে অনুদান প্রাপ্তি, অনুদান মূলত মাঝে মাঝে পাওয়া যায় বা এটাকে মূলধন জাতীয় প্রাপ্তি হিসেবে গণ্য করা হয়। স্বাভাবিকভাবে এটা মূলধন জাতীয় প্রাপ্তি। তবে প্রশ্নে যদি কোনো ইনফরমেশন দেওয়া থাকে যে অনুদানের কিছু অংশ মুনাফা জাতীয় প্রাপ্তি হিসেবে ধরতে হবে, কিছু অংশ মূলধন জাতীয় প্রাপ্তি হিসেবে ধরতে হবে, সেক্ষেত্রে আমরা প্রশ্নের শর্ত অনুযায়ী সলভ করব। আর যদি এক্ষেত্রে কোনো নির্দেশনা দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা মূলধন জাতীয় আয় হিসেবে গণ্য করে উদ্বৃত্তপত্রে মূলধনের সাথে অ্যাড করে দিব। তো এক্ষেত্রে যেহেতু কোনো সমন্বয়ে কোনো শর্তাবলী দেয়নি, আমরা ধরে নিলাম এটা মূলধন জাতীয় আয়টাকে উদ্বৃত্তপত্রে স্থানান্তর করব। তারপরে আছে খাদ্য পানীয় সামগ্রী বিক্রয় প্রবেশ ফি। আচ্ছা, খাদ্য ও পানীয় সামগ্রী বিক্রয় থেকে বিক্রয় বাবদ আমাদের কিছু লাভ হয়েছে, যেটা আমরা ক নম্বর অপশানে অলরেডি বের করে নিচ্ছি। তো সেটা আমরা এখানে লিখে দিতে পারি, লিখে দিতে হবে। খাদ্য সামগ্রী ও পানীয় হতে লাভ ছিল একটা, আমরা ইচ্ছে করলে লিখে দিতে পারি ক হতে প্রাপ্ত বা আনিত। কত ছিল আমাদের লাভ? সম্ভবত 9,500। 9,500। এরপর আছে প্রবেশ ফি। প্রবেশ ফি সম্পর্কে একটু বিতর্ক আছে। প্রবেশ ফি যেহেতু এখানে কোনো নির্দেশনা দেয়নি এবং অ্যামাউন্টটা ছোট আছে, আমরা প্রবেশ ফিকে মুনাফা জাতীয় আয় হিসেবে গণ্য করে নিই। আর প্রবেশ ফি বা ভর্তি ফিটা প্রত্যেক বছরই পাওয়া যায়, সেক্ষেত্রে একে মুনাফা জাতীয় হিসেবে ধরা যাবে। আর এই ক্ষেত্রে আমরা নিচে একটা নোট লিখে দিব, প্রবেশ ফি 5,000। এরপরে ছিল পুরাতন খবরের কাগজ বিক্রয় করে কিছু আয় হয়েছে। কাগজ বিক্রয় করে আয় হয়েছে 500 টাকা। আর একটু খেয়াল করব, প্রশ্নটা পুরোপুরি পড়ে দেখব যে আরও কোনো আয় আছে কি না অঙ্কে। এইখানে যে প্রারম্ভিক কিছু তথ্য দেওয়া আছে তার মধ্যে 15% বিনিয়োগ বলা আছে 40,000 টাকা। যেহেতু বিনিয়োগের পার্সেন্টেজ উল্লেখ করা আছে, সেক্ষেত্রে আমরা এখানে বিনিয়োগের সুদটা
ধরব। যেহেতু প্রাপ্তি প্রদান হিসেবে প্রাপ্তি পাশে বিনিয়োগের সুদ সম্পর্কে কোনো কিছুই বলা নাই, অর্থাৎ বিনিয়োগের সুদ নগদে এখন পর্যন্ত পাওয়া যায়নি, তার মানে বকেয়া আছে। এটা হলো বকেয়া আয়। বকেয়া আয়কে আয় হিসেবে ধরতে হবে। লিখি বিনিয়োগের সুদও লিখতে পারি, অথবা বিনিয়োগের অনাদায়ী সুদ লিখতে পারি, বা বিনিয়োগের বকেয়া সুদ লিখতে পারি। সুদ এটা হলো 40,000-এর 15%। যেহেতু আমাদের হিসাবকালটা 1 বছরের, আমাদের এখানে 1 বছরের সুদটাই ধার্য করতে হবে। তাহলে 40,000 টাকার 15%, 4 15 60, 6,000 টাকা। তো মোটামুটি আয় পাশে এই আইটেমগুলোই ছিল বা দেখা যাচ্ছে। এবার আসি ব্যয় পাশে। শুরুতেই আছে বেতন। বেতন দেওয়া আছে প্রদান পাশে 24,000 টাকা। সমন্বয়ে 2 নম্বরে বেতন বাবদ 3,000 টাকা এখনো বকেয়া রয়েছে। তাহলে বেতন নগদে প্রদান করা হয়েছে 24,000 টাকা, যোগ এখনো প্রদান করা হয়নি বা বকেয়া আছে 3,000। টোটালি বেতন হলো 27,000। আমরা জানি খরচ যদি নগদে হয় সেটাও খরচ, খরচ যদি বকেয়া থাকে সেটাও খরচ। একদিকে খরচ, অন্যদিকে দায়। এরপরে আসি মণিহারি। মণিহারি বাবদ কিছু সমন্বয়ে বলা ছিল। মণিহারি চলতি বছরে মণিহারি বাবদ প্রদান করা হয়েছে 4,500। 4,500 চলতি বছরে মণিহারি ক্রয় করা হয়েছে। এখন সমন্বয়ের 3 নম্বরে বলা ছিল 2015 সালের 1 জানুয়ারি তারিখে 1,500 টাকা, অর্থাৎ হিসাবকালের শুরুতে মণিহারি কিছু মজুদ ছিল, তার মানে প্রারম্ভিক মণিহারি দেওয়া ছিল। এর সাথে যোগ করে দেই প্রারম্ভিক মণিহারি। কেউ যদি প্রারম্ভিক মণিহারিটা আগেও লেখে তাতেও কিন্তু সমস্যা নাই। প্রারম্ভিক মণিহারি ছিল 1,500, তাহলে যোগ করলে আসে 6,000। আচ্ছা, 31 ডিসেম্বরে অব্যবহৃত মণিহারি ছিল 2700। অধিকন্তু চলতি বছরের মণিহারি বাবদ 2,000 টাকা এখনও পরিশোধ করা হয়নি, অর্থাৎ চলতি বছরে মণিহারি বাবদ কিছু খরচ হয়েছে বা ক্রয় করা হয়েছে, সেটা এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি, তার মানে মণিহারি বাবদ আরও কিছু বকেয়া আছে। তাহলে এর সাথে যোগ করে দেই, যোগ বকেয়া মণিহারি 2,000। তাহলে আমাদের হলো 8,000। আর কিছু সমাপনী মণিহারি ছিল বা অব্যবহৃত মণিহারি ছিল বছরের শেষে, যেটা এখন পর্যন্ত খরচ হয়নি। তো এই ক্ষেত্রে আমাদের সমাপনী যে মণিহারি আছে সেটা বা অব্যবহৃত মণিহারিটা বাদ দিয়ে দেখালেই হবে। লিখি বাদ অব্যবহৃত মণিহারি। অব্যবহৃত মণিহারি কিন্তু খরচ না, এটা মূলত চলতি সম্পদ হিসেবে থেকে যাবে বা ধরতে হবে। 2700। তাহলে 8,000 থেকে 2700 যদি বাদ দিই, 2,700 বাদ দিলে থাকে 5,300। অর্থাৎ মণিহারি বাবদ এই বছরে 2015 সালে খরচ হয়েছে মূলত 5,300 টাকা। এবার আসি আসবাবপত্র ক্রয় আছে প্রদান পাশে। আসবাবপত্র ক্রয় মূলত আসবাবপত্র বাবদ ক্রয় করে খরচ হয়েছে 28,000 টাকা। তো আসবাবপত্র যেহেতু স্থায়ী সম্পদ, এটা আমাদের মূলত মূলধন জাতীয় ব্যয়। আমি আগেই বলছিলাম যে আয় ব্যয় হিসেবে মূলত মুনাফা জাতীয় আয় এবং ব্যয়গুলো আসবে, এখানে মূলধন জাতীয় আয় ব্যয় আনা যাবে না। তো এই ক্ষেত্রে আসবাবপত্র যেহেতু মূলধন জাতীয় ব্যয় এবং উদ্বৃত্তপত্রের সম্পদ পাশে দেখাতে হবে, এটাকে এখানে আনা যাবে না।
তারপর আরেকটা আছে কর ও অভিকর 4000 টাকা। এই কর ও অভিকর সম্পর্কে একটা সমন্বয় বলা আছে, লাস্টের সমন্বয়টা বার্ষিক কর ও অভিকরের পরিমাণ 4000 টাকা। আর তারপরে বলছে প্রত্যেক বছর কর ও অভিকর পরবর্তী 31 মার্চ পর্যন্ত অগ্রিম পরিশোধ করা হয়েছে। অর্থাৎ এই যে 4000 টাকা কর ও অভিকর দেওয়া আছে, এর মধ্যে 2014 সালে অগ্রিম পরিশোধ করা ছিল 15 সালেরটা, আবার 15 সালে এসে 16 সালের কিছু কর ও অভিকর অগ্রিম পরিশোধ করা আছে। আবার এরা বলে দিল যে বার্ষিক কর ও অভিকরের পরিমাণ 4000 টাকা। অর্থাৎ গড়ে ঘুরে ফিরে কর ও অভিকর প্রত্যেক বছর 4000 টাকা করে খরচ হবে। কিন্তু এই 4000 টাকার মধ্যে 4000 টাকার মধ্যে পূর্ববর্তী বছরে চলতি বছরের অগ্রিম ছিল 1000, আবার চলতি বছরে এসে পরবর্তী বছরের অগ্রিম 1000 পরিশোধ আছে। অর্থাৎ পূর্ববর্তী বছরেরটা যেটা এই বছরে খরচ ছিল সেটা যোগ করব, আর যেটা এই বছরে দেওয়া আছে কিন্তু পরবর্তী বছরের জন্য সেটাকে মাইনাস করে দেখাতে হবে। অর্থাৎ ঘুরে ফিরে দেখা যাবে যে এখানে ব্যালেন্সটা 4000 টাকায় থাকবে। লিখি কর ও অভিকর, অভিকর দেওয়া আছে 4000 টাকা। আচ্ছা, এই কর ও অভিকর প্রত্যেক বছর 31 কি বললো এখানে 31 মার্চ পর্যন্ত অগ্রিম পরিশোধ। তার মানে পূর্ববর্তী বছরে যেটা অগ্রিম ছিল সেটা এই বছরের খরচ, আর এই বছরে যেটা অগ্রিম সেটা পরবর্তী বছরের খরচ। তো আমরা অবশ্যই এখানে চলতি বছরের অংশটুকু এখানে দেখাবো, আর পরবর্তী বছরের যে অংশটুকু সেটাকে বাদ দিয়ে দিব। তাহলে লিখি বাদ চলতি অগ্রিমটা বাদ দেব, কারণ এই চলতি যে অগ্রিম পেলাম এটা কিন্তু আসলে পরবর্তী বছরের জন্য, অগ্রিম পরিশোধ করলাম, এটা মূলত পরবর্তী বছরের কর অধিকার। তো পরবর্তী বছরে কর অধিকার তো এই বছরে দেখানো যাবে না। 1000 মাইনাস করলে থাকে 3000, কিন্তু 14 সালের কিন্তু কিছু অগ্রিম পরিশোধ ছিল যেটা 15 সালের জন্য, তাহলে সেটা অবশ্যই 15 সালে এসে যোগ করব। অর্থাৎ এই বছরের খরচ বিগত বছরে অগ্রিম পরিশোধ করা ছিল, তাহলে বিগত অগ্রিমটা হবে যোগ। লাস্ট ব্যালেন্স আসলো 4000। অর্থাৎ এরা একটা কথা বলেই দিছে যে বার্ষিক কর ও অভিকরের পরিমাণ 4000। এখন ঘুরে ফিরে দেখা যাবে যে এখানে ব্যালেন্সটা আমাদের 4000ই হবে, কারণ বার্ষিক খরচের পরিমাণটাই আসলে 4000। তো মোটামুটি ব্যয় পাশে এই আইটেমগুলোই ছিল, আর আয় পাশে আগেই লিপিবদ্ধ করা হয়ে গেছে। এবার একটু আমরা যোগ বিয়োগ করে দেখি যে কোন পার্শ্বটা আসলে বেশি। এক্ষেত্রে দেখা যায় যে ক্রেডিট পার্শ্ব বা আয় পার্শ্বটাই নর্মালি বেশি হয়ে থাকে। তারপরে আমাদের অ্যামাউন্টগুলো দেখাই যাচ্ছে যে এই পাশটাই বেশি আছে অর্থের পরিমাণগুলো। তাহলে 40,000 ক্যালকুলেটার একটু যোগ করে নাও। 40,000 প্লাস 9,500 প্লাস 5,000 প্লাস 500 প্লাস 6,000, টোটালি যোগ করলে আসে কত? 49,500, 54,500, 55,000 আর হলো 6,000। তাহলে 55,000-এর সাথে 6,000 যোগ করলে আসে 61,000 টাকা। 61,000। তো 61,000 থেকে ব্যয় আয় আসছে মোট 61,000। এখান থেকে ব্যয়গুলোকে বাদ দিই। 61,000 থেকে মাইনাস করো 27,000 মাইনাস 5,300 মাইনাস 4,000। তাহলে মাইনাস করলে আসবে 24,700। উদ্বৃত্ত আসার কথা, উদ্বৃত্তটা আসবে বা ব্যালেন্সটা আসবে 24,700, যদি ভুল না হয়ে থাকে এটাই আসার কথা। তাহলে আমাদের আয় বেশি হয়েছে, ব্যয় কম হয়েছে। তাহলে এক্ষেত্রে আয় যদি বেশি হয়, ব্যয় কম হইলে ব্যয় অতিরিক্ত আয়, এর নাম দিতে হবে ব্যয় অতিরিক্ত বা ব্যয়াতিরিক্ত আয়, যেটাকে মূলধন হিসাবে স্থানান্তর করতে হবে। মূলধন হিসেবে
মূলধন হিসাবে স্থানান্তরিত হবে। ব্যয় অতিরিক্ত আয়টা আসলো 24,700। তাহলে আমাদের খ নম্বর অপশনটা বা শর্তটা পূরণ হয়ে গেল। এবার আসি গ নম্বরে। গ নম্বরে বললো বছর শেষে ক্লাবের মোট সম্পদের পরিমাণ দেখা। অর্থাৎ আমরা এই চ্যাপ্টারে এই অঙ্কের ক্ষেত্রে যেখানে লাস্টের যে আইটেমটা করি উদ্বৃত্তপত্র, সেই উদ্বৃত্তপত্রের শুধুমাত্র সম্পদ পার্শ্বটা দেখাইতে বলছে, অর্থাৎ আংশিক করতে বলছে। উদ্বৃত্তপত্র বা আর্থিক বিবরণী এক অংশ করতে বলছে বা সম্পদের পার্শ্বটা করতে বলছে। তাহলে এখানে আমরা প্রতিষ্ঠানের নাম দেই রাজাপুর যুব সংঘ। উদ্বৃত্তপত্র লিখতে পারি, আর্থিক অবস্থার বিবরণীও লিখতে পারি, যার যেটা খুশি লেখা যাবে। আর্থিক অবস্থার বিবরণী, আমরা জানি আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ আর দায়ের বিষয়ে জানা যায় বা অবগত হওয়া যাবে, ওখানে লিপিবদ্ধ করা হয়ে থাকে। যেহেতু শুধু সম্পদ পার্শ্ব, এখানে আমরা আংশিক লিখে দিতে পারি। 2015 সালের 31 ডিসেম্বর তারিখের। কিন্তু শুধু একটা পার্শ্ব দেখাইতে বলছে, ছকটা এভাবে টেনে নিন। সম্পদ সমূহ লিপিবদ্ধ করার আগে আমরা একটু খেয়াল করি সম্পদগুলো শ্রেণী অনুযায়ী সাজাই, এলোমেলো না করে চলতি সম্পদ থেকে ধাপে ধাপে সাজিয়ে লিখি। আচ্ছা, এক্ষেত্রে আমরা একটু খেয়াল করি প্রাপ্তি প্রদান হিসেবে নগদের একটা ব্যালেন্স দেওয়া ছিল। আরেকটা কথা বলে নেই, আর্থিক অবস্থার বিবরণীতে মূলত সম্পদ এবং দায়ের সমাপনী উদ্বৃত্তগুলো যাবে, অর্থাৎ বছর শেষের যে উদ্বৃত্ত সেগুলোই দিতে হবে। তো এক্ষেত্রে নগদের একটা উদ্বৃত্ত দেওয়া ছিল প্রদান পাশের শেষের দিকে 31/12/2015 সালে উদ্বৃত্ত আছে 16,000। তাহলে লিখি নগদ উদ্বৃত্ত 16,000। এবার আসি 2015 সালের বকেয়া কিছু চাঁদা ছিল। আমি আগেই বলছিলাম যে বকেয়া আয় একদিকে যেমন আয় অন্যদিকে সম্পদ, আবার বকেয়া খরচ একদিকে যেমন খরচ অন্যদিকে দায়। তো এই ক্ষেত্রে অনাদায়ী বা বকেয়া চাঁদা ছিল এই বছরের বকেয়া চাঁদা 4,500। একটা খরচ ছিল, এই যে কর ও অভিকরের অগ্রিম দেওয়া ছিল 31 মার্চ পর্যন্ত, 3 মাসের অগ্রিম দেওয়া ছিল 1,000 টাকা। তাহলে লিখি